হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা মধ্যযুগের কবি সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কবিতার বিষয়বস্তু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে একটা বিষয় তোমাদেরকে না বললেই নয়, সেটা হলো সিন্ধু তীরে কবিতার উপর ডিজিটাল পাঠশালা ইউটিউব চ্যানেলে পূর্বেই 3টে ভিডিও পোস্ট করা হয়েছে। 3টে ভিডিওর প্রথম ভিডিও আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। আরও দুটো ভিডিওই ব্যাকরণের ওপর কারক ও সমাস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা রয়েছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এবার আমরা মূল বিষয়ে প্রবেশ করব। চলো শুরু করা যাক। মূল কবিতায় প্রবেশের পূর্বে আমরা সৈয়দ আলাওল সম্পর্কে অল্প বিস্তর জানবো, ঠিক আছে? সৈয়দ আলাওল যেহেতু মধ্যযুগের কবি, সেই জন্য সৈয়দ আলাওল সম্পর্কে খুব বেশি তথ্য কিন্তু পাওয়া যায় না। যেটুকু তথ্য পাওয়া যায় সেটুকু তথ্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রথমে আমরা সৈয়দ আলাওল সম্পর্কে কী জানবো? প্রথমেই জানবো সপ্তদশ শতাব্দীতে বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার জালালপুরে তিনি জন্মগ্রহণ করেন, ঠিক আছে? কোন সময়কালে জন্মগ্রহণ করেন? সপ্তদশ শতাব্দীতে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? বাংলাদেশের ফরিদপুর জেলার জালালপুরে জন্মগ্রহণ করেন। এটা গেল হচ্ছে জন্মস্থান এবং কোন সময় জন্মগ্রহণ করেন সেটা। এরপরে কি রয়েছে দেখো, এরপরে রয়েছে মধ্যযুগের বাংলা সাহিত্যে অন্যতম প্রধান কবি হচ্ছে সৈয়দ আলাওল, ঠিক আছে? মধ্যযুগে আরও যেসব কবি রয়েছেন তাদের মধ্যে কিন্তু শ্রেষ্ঠ এবং প্রধান কবি সৈয়দ আলাওল। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের জানা দরকার। এরপরে রয়েছে সৈয়দ আলাওলের প্রথম এবং শ্রেষ্ঠ রচনা হচ্ছে পদ্মাবতী, ঠিক আছে? দেখো, এবার মূল কবিতায় আমরা প্রবেশ করছি। মূল কবিতার নাম হচ্ছে সিন্ধু তীরে, ঠিক আছে? সিন্ধু তীরে কবিতার উৎসটাও জেনে নেওয়া দরকার। সৈয়দ আলাওল মালিক মোহাম্মদ জায়সির পদ্মাবত কাব্যের অনুবাদ করে নাম দেন পদ্মাবতী, যেখান থেকে সিন্ধু তীরে কবিতাটি নেওয়া হয়েছে। আরও মানে এই উৎসের ওপর কিন্তু আরও কিছু তথ্য রয়েছে, সেগুলোও কিন্তু স্মরণ রাখা দরকার। সেই তথ্যগুলো দেখো কি রয়েছে। এই যে পদ্মাবতী কাব্যগ্রন্থ, যেটা তোমার সৈয়দ আলাওল অনুবাদ করেন, ঠিক আছে? এই কাব্যগ্রন্থের 35তম খণ্ড হচ্ছে পদ্মা সমুদ্র খণ্ড। এই পদ্মা সমুদ্র খণ্ড থেকে কিন্তু আলোচ্য অংশটি গ্রহণ করা হয়েছে। এরপরে কি রয়েছে দেখো, হ্যাঁ, এরপরে আসছে হচ্ছে সিন্ধু তীরে কবিতার নাম। কবিতার নামটা কে দিয়েছে? এটা তোমাদের প্রশ্ন, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কিংবা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতেও পারে। সিন্ধু তীরের নামটি মূলত মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। মানে যারা বইটা সংকলনের কাজ করেন, ঠিক আছে, সংকলক দ্বারা এই নামটা নির্ধারিত করে দেওয়া হয়েছে। এই গেল হচ্ছে উৎস। এরপরে আমরা মূল কবিতায় প্রবেশ করব। মূল কবিতায় প্রবেশের পূর্বে কয়েকটা বিষয় তোমাদের মাথায় রাখা দরকার। কয়েকটা বিষয় যদি তোমরা মাথায় রাখো, তাহলে কবিতায় কী বলতে যাওয়া হচ্ছে বিষয়টা কিন্তু খুব পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আমরা বললাম সৈয়দ আলাওল হচ্ছে মধ্যযুগের কবি। তিনি মধ্যযুগীয় বাংলা ভাষায় কবিতাটি রচনা করেন। আপাতভাবে কবিতাটা তোমাদের পড়তে একটু দুর্বোধ্য মনে হলেও খুব কিন্তু কঠিন নয়। প্রথমে কি মাথায় রাখতে হবে, সৈয়দ আলাওল কবিতায় দুজন ক্যারেক্টারের নাম পাওয়া যায়। একটা হচ্ছে পদ্মা আর একটা হচ্ছে পদ্মাবতী। এই পদ্মা এবং পদ্মাবতীর মধ্যে অনেক ছাত্রছাত্রী গুলিয়ে ফেলে এবং এই বিষয়টা নিয়ে বারবার আমাকে জিজ্ঞেস করে। সেই জন্য আমি প্রথমেই কবিতা ব্যাখ্যা শুরু করার পূর্বেই বিষয়টা তোমাদেরকে পরিষ্কার করে দিতে চাই। এখানে পদ্মা হলো হচ্ছে তোমার সমুদ্রের কন্যা, আর পদ্মাবতী হলো হচ্ছে রাজা রত্নসেনের দ্বিতীয় স্ত্রী, ঠিক আছে? তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে, রাজা রত্নসেনের দ্বিতীয় স্ত্রী পদ্মাবতী কেন? তাহলে প্রথম স্ত্রীর নাম কি? তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে নাগমতী। এই যে এই কবিতায় যে বর্ণনাটা রয়েছে, কিংবা যে ঘটনা নিয়ে আমরা আলোচনা করছি, এখানে তোমার লৌকিক অতিলৌকিক কাহিনীর একটা প্রাধান্য রয়েছে। সেই কাহিনীতে প্রবেশের পূর্বে এর যে প্রেক্ষাপট রয়েছে, মানে কোন প্রেক্ষাপটে ঘটনাটা ঘটেছে, সেই প্রেক্ষাপট সম্বন্ধে একটু বিশদে জানা দরকার। প্রথমেই দেখো, রাজা রত্নসেন কোথাকার রাজা? সিংহলের রাজা, ঠিক আছে? রাজা রত্নসেন স্ত্রী পদ্মাবতীকে নিয়ে সিংহলে ফিরছিলেন। এ সময় সমুদ্র ব্রাহ্মণের বেশ ধারণ করে রত্নসেনের কাছে কিছু দান ভিক্ষা করেন, কিন্তু রাজা রত্নসেন দান দিতে অস্বীকার করায় সমুদ্রের ক্রোধে যে নৌকোয় তোমার রাজা রত্নসেন তার নববিবাহিতা স্ত্রী পদ্মাবতীকে নিয়ে ফিরছিলেন, সেই নৌকাটা ডুবিয়ে দেন কিংবা ভেঙে দেন। যখন নৌকাটা ডুবিয়ে দেওয়া হয় কিংবা ভেঙে দেওয়া হয়, তখন রাজা রত্নসেন নিজে একটা
মাঞ্জস কিংবা ভেলায় চড়েন এবং পদ্মাবতীকে 4 সখীসহ আর একটা ভেলায় চাপিয়ে দেন। ঠিক আছে? এবং ভাসতে ভাসতে রাজা রত্নসেন একদিকে যান এবং রানী পদ্মাবতী আর একদিকে যান, মানে তাদের মধ্যে একটা বিচ্ছেদ কিংবা দূরত্ব তৈরি হয়ে যায়। এটা গেল হচ্ছে তোমার পূর্বসূত্র কিংবা প্রেক্ষাপট। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর একটা বিষয়, মানে কবিতায় এখনও কিন্তু লাইন ধরে ধরে আলোচনায় প্রবেশ করিনি আমরা, প্রেক্ষাপটটা বললাম। আর একটা বিষয় তোমাদের বলে দিতে চাই, বারবার বিভিন্ন ছাত্রছাত্রী আমাকে জিজ্ঞেস করেছে, সেই জন্য আমি প্রথমেই এই বিষয়টা ক্লিয়ার করে দিতে চাই তোমাদের। আর একটা বিষয়, এই কবিতা পাঠকালে তোমরা পাবা পঞ্চকন্যার কথা। ঠিক আছে? পঞ্চকন্যার 5জন কন্যা কে কে, এটা কিন্তু খুব একটা জনপ্রিয় প্রশ্ন এবং অনেকের মধ্যে কিন্তু এই প্রশ্নটা নিয়ে সংশয় রয়েছে। আর সঠিক সময়ে সঠিক উত্তর কিন্তু অনেকেই দিতে পারে না। এই ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা চাইলে খাতাতে নোট ডাউনও করে নিতে পারো। পঞ্চকন্যা হলেন চিতররাজ রত্নসেনের দ্বিতীয় স্ত্রী পদ্মাবতী। ঠিক আছে? ইনি একটা কন্যা। আর তার 4 সখী। তার 4 সখীর নাম কি? চন্দ্রপ্রভা, রোহিণী, বিজয়া ও বিধুন্নলা। কি বললাম? পঞ্চকন্যার 5 জনের নাম কি কি বললাম? এক হচ্ছে পদ্মাবতী, যিনি তোমার রাজা রত্নসেনের স্ত্রী। আর তার 4 সখীর নাম কি? চন্দ্রপ্রভা, রোহিণী, বিজয়া ও বিধুন্নলা। ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আমরা লাইন ধরে ধরে মূল কবিতাটা ব্যাখ্যা বিশ্লেষণ করব। প্রথমে দেখো, কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। মানে কন্যাকে যেখানে ফেলে দেওয়া হয়, এই যে সমুদ্রের যে তাণ্ডব, সেই তাণ্ডবে তোমার কন্যা পদ্মাবতী যেখানে পড়ে সেটা হচ্ছে সমুদ্রের মাঝখান, সমুদ্র মাঝার। ঠিক আছে? সমুদ্র মাঝার বলতে তোমার সমুদ্রের মাঝখানে বোঝানো হচ্ছে, যেখানে সমুদ্র দ্বারা নির্মিত দিব্যপুরী অবস্থিত। এখানে একটা জিনিস লক্ষ্য করো, সমুদ্র মাঝার এই শব্দটার তলে যদি দাগ থাকে তাহলে কি কারক নির্ণয় করবা? কিভাবে কারক নির্ণয় করবা? তাহলে কিভাবে প্রশ্ন করতে হবে? ধরে নাও সমুদ্র মাঝার এই পথটার তলায় দাগ রয়েছে। ঠিক আছে? তাহলে তো তোমায় কারক নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্ন করবা কিভাবে? জলের কোথায় তোমার দিব্যপুরী অবস্থিত, এটা যদি প্রশ্ন করি, ঠিক আছে, তাহলে উত্তর পাবো হচ্ছে সমুদ্র মাঝার। এখানে তোমার মাঝারটা হচ্ছে অনুসর্গ। ঠিক আছে? তাহলে কোন কারক হবে? কোথায় দিয়ে আমরা কোন কারকের ক্ষেত্রে প্রশ্ন করি? কোথায় দিয়ে আমরা অধিকরণ কারকের ক্ষেত্রে প্রশ্ন করি। কন্যা সমুদ্রের মাঝখানে দিব্যপুরীতে কন্যাকে ফেলে দেওয়া হয়েছে। ঠিক আছে? এরপরে কি কি রয়েছে দেখো, অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সদাচার। এখানে যে দেশের কথা বলা হচ্ছে সেই দেশটা ভীষণ সুন্দর একটা দেশ, যেখানে সবাই সত্যভাষী, দুঃখ কষ্টের লেশ মাত্র নেই। মানে খুব সুন্দর সুখী একটা পরিবেশের কথা বলা হচ্ছে, যেখানে সবাই সত্যভাষী, মিথ্যে কথা কেউ বলে না, এরকম একটা পরিবেশে তোমার দিব্যপুরী অবস্থিত। এরপরে কি রয়েছে দেখো, সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুঞ্জুতা সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। সমুদ্র নিপতি, এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এর যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে হবে হচ্ছে সমুদ্রের নিপতি। এটা সম্বন্ধ তৎপুরুষ সমাসের উদাহরণ। ঠিক আছে? সুতা, সুতা বলতে আমরা কি বুঝি? সুতা বলতে কন্যা বুঝি। মানে নৃপতি তো সমুদ্রের রাজা, সমুদ্রের রাজাকে নৃপতি বলা হচ্ছে। ঠিক আছে? সমুদ্রের রাজার কন্যা সুতা, সুতা অর্থে কন্যা। তো এখানে কন্যা বলতে পদ্মার নাম বলা হয়েছে, সেই দিব্যস্থানে রয়েছে। এরপরে কি রয়েছে দেখো, উপরে পর্বত এক ফল ফুলে অতিরেক তার পাশে রচিল উদ্যান। একটা মনোহর দেশে যা যা থাকা দরকার কবির কল্পনায়, তা তা কিন্তু সবই সমুদ্র নির্মিত দিব্যপুরীতে অবস্থিত। সেখানে যেমন পর্বত রয়েছে, তেমনি ফলে ফুলে ভরা ভীষণ সুন্দর অরণ্য রয়েছে। এই ব্যাপারটা এখানে বোঝানো হচ্ছে। এরপরে কি রয়েছে দেখো,
নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। সেই উদ্যানে যেমন নানা রকমের ফুল ফুটে রয়েছে এবং সেই ফুল থেকে ভীষণ সুন্দর মনোমুগ্ধকর তোমার সুগন্ধ বেরোচ্ছে, সেই রকম দৃশ্যমান রয়েছে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ফল। বুঝতে পারছো? মানে এই যে স্তবকটা আমরা পড়লাম, এই স্তবকে আমরা কী পেলাম? প্রথমে পেলাম সমুদ্রের মাঝখানে একটা দিব্যপুরী অবস্থিত। দিব্যপুরী এমন জায়গায় অবস্থিত সেখানে শুধু সুখ রয়েছে, দুঃখ কষ্ট বলে কিচ্ছু নেই। আর রয়েছে অরণ্য, রয়েছে পর্বত, অরণ্যে অরণ্যে রয়েছে নানা ফলে ফুলে ভরা বৃক্ষ। ঠিক আছে, এরপরে কি রয়েছে দেখো। তাহাতে বিচিত্র টঙ্গী হেম রত্নে নানা রঙ্গী। টঙ্গী শব্দের অর্থ কী? টঙ্গী শব্দের অর্থ অর্থ হচ্ছে প্রাসাদ। সেখানে মানে সেই সমুদ্রের মাঝখানে দিব্যপুরীতে নানা সুন্দর সুন্দর প্রাসাদ রয়েছে, যেখানে যে প্রাসাদ বিভিন্ন গুরুত্বপূর্ণ মূল্যবান রত্নরাজিতে পরিপূর্ণ, সেখানেই কন্যা সবসময় থাকে। এখানে কন্যা বলতে কার কথা বলা হচ্ছে? এখানে কন্যা বলতে তোমার পদ্মার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এরপর কি রয়েছে দেখো। পিতৃপুরে ছিল ছিল নিশি নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ। সমুদ্রকন্যা পদ্মাবতী, এই পদ্মাবতী না পদ্মা, যেটুকু সময় তোমার পিতৃপুরে ছিল কিংবা পিতার আলোয় ছিল, তার সবটুকু সময় হাসি হাসি খেলার মধ্য দিয়ে কাটিয়ে দিয়েছে। ঠিক আছে, এরপরে কি হলো? যদি হইল সময় প্রত্যুষ, প্রত্যুষ অর্থে সকাল। যেটুকু সময়, আর একবার তোমাদেরকে বলে দিই, যেটুকু সময় তোমার পিতৃপুরে ছিল সেই সময়টুকু খুব খুশির মধ্য দিয়ে আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত করেছে। তারপরে সকাল হলো, সকাল হওয়ার পর কী করে পদ্মা দেখে নাও এখানে। সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানে রঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। নানা হাসি ঠাট্টা করতে করতে সখীদের সঙ্গে পদ্মা সিন্ধু তীরে অবস্থিত হয়, যেখানে ভেলাকে দেখতে পাই। ঠিক আছে, বুঝতে পারছো? কোনো সমস্যা থাকলে কিন্তু তোমরা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। এরপরে কি রয়েছে দেখো। মনেতে কৌতুকবাসী তুরিত গমনে আসি। আচ্ছা, পদ্মার মনে কৌতূহল কেন তৈরি হয়? পদ্মার মনে কৌতূহল তৈরি হওয়ার এক এবং প্রধান কারণ হচ্ছে সিন্ধু তীরে যে মাঞ্জস রয়েছে। ঠিক আছে, মাঞ্জস অর্থে ভেলা, ভেলা রয়েছে, সেটা দেখে তোমার পদ্মার মনে একটা ভীষণ কৌতূহল তৈরি হয় এবং কৌতূহলবশত সে দ্রুততার সঙ্গে সেই ভেলার কাছে যায়। এখানে কি বলছে দেখো। মনেতে কৌতুকবাসী তুরিত গমনে আসি। এরপরে কি রয়েছে দেখো। দেখে চারি সখী চারি ভিত। সেখানে তোমার ভেলার কাছে যায় পদ্মা, গিয়ে দেখে চার সখী। কার সখী? এখানে হচ্ছে পদ্মাবতী সখী। ঠিক আছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই জন্য বলা হচ্ছে দেখে চারি সখী চারি ভিত। তোমার এই কবিতায় পদ্মা এবং পদ্মাবতীর নামের উল্লেখ রয়েছে, কিন্তু চারি সখীর নামের কিন্তু কোনো উল্লেখ নেই। চারি সখী, চারজন যে সখী রয়েছে, সেই চারজন সখীর নামে আমি পূর্বে একবার উল্লেখ করেছি, মানে স্টার্টিংয়েই। এটা নিয়ে ছাত্রছাত্রীরা আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করে, আমি আরও একবার উল্লেখ করে দিচ্ছি তোমাদের মনে রাখার সুবিধার্থে। চারজন সখীর কী কী নাম হবে একটু ভালোভাবে শোনো। ঠিক আছে, চাইলে নোট ডাউনও করে নিতে পারো। এক হচ্ছে চন্দ্রপ্রভা, দুই রোহিণী, তিন বিজয়া ও চার বিধুন্নলা। এরপরে কি রয়েছে দেখো। মধ্যেতে যে কন্যাখানি রূপেয়তী রম্ভা যিনি, নিপতিতা চেতন রহিত। মানে এই চার সখীর মাঝখানে যে কন্যা রয়েছে, যে কন্যা বলতে কোন কন্যার কথা বলা হচ্ছে? যে কন্যা বলতে পদ্মাবতীর কথা বলা হচ্ছে। সেই পদ্মাবতী সব থেকে সুন্দর একজন রমণী, যে অজ্ঞান হয়ে রয়েছে। এরপরে কি দেখো। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে। কি অনুমান করে? ইন্দ্রসাপে বিদ্যা ধরি কিবা স্বর্গ ভ্রষ্ট করি, অচৈতন্য পড়িছে ভূমিতে।
মানে এই যে পদ্মাবতীর যে এত রূপ, এত সৌন্দর্য, এত যৌবন, সেটা দেখে পদ্মা বিস্মিত হয়ে গেছে। এখানে বালা বলতে পদ্মার কথা বোঝানো হয়েছে, ঠিক আছে। সে অনুমান করছে নিজের হৃদয়ে হয়তোবা স্বর্গের যিনি ইন্দ্র, তার শাপে বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হয়ে মর্তে নেমে এসেছে। এখানে বিদ্যাধরী এটা হচ্ছে সমাসবদ্ধ পদ, স্বর্গভ্রষ্ট এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এর ব্যাসবাক্য কী হবে দেখে নাও। প্রথমে আমরা বিদ্যাধরী, এর ব্যাসবাক্যটা দেখে নিই। বিদ্যাকে ধারণ করেন যিনি, ঠিক আছে, এটা হচ্ছে বিদ্যাধরী। শেষে যদি যে বা যিনি থাকে তাহলে তোমার উপপদে তৎপুরুষ সমাস হয়। আর স্বর্গভ্রষ্ট এটার ব্যাসবাক্য করলে কী হবে? স্বর্গ থেকে ভ্রষ্ট হইতে থেকে চেয়ে যখনই তোমার কোনো সমাসের ব্যাসবাক্যে আসে তখন তোমার অপাদান তৎপুরুষ সমাস হয়। সেই জন্য একটা অপাদান তৎপুরুষ সমাসের উদাহরণ। অচৈতন্য পরিছে ভূমিতে, এখানে অচৈতন্য এটাও তোমার সমাসবদ্ধ পদ। এর ব্যাসবাক্য করলে হবে নেই চৈতন্য, এটা নং তৎপুরুষ সমাসের উদাহরণ। এরপরে কি রয়েছে দেখো, ব্যাকত দেখিয়া আঁখি তেন সবসন সাক্ষী ব্যথানিত হয়েছে কেশবেশ। ব্যাকত মানে ব্যক্ত থেকে ব্যাকত এসেছে, ঠিক আছে, মানে খোলা চোখ দেখে। তেন সবসন সাক্ষী, এর অর্থ কি? তার কাপড়ের সাক্ষ্যে ব্যথানিত, এই শব্দটার অর্থ কী হবে? ব্যথানিত শব্দের অর্থ হচ্ছে বিস্থানিত বা অসমৃত হয়েছে কেশবেশ। মানে রত্নসেনের স্ত্রী পদ্মাবতী তোমার চার সখীর মাঝখানে যে চোখ খুলে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে, সেরকমভাবে অচৈতন্য অবস্থায় যদি পড়ে থাকে তাহলে তার যে পরিধানে যে বস্ত্রটা রয়েছে সেটা এলোমেলো হয়ে যাবে, চুলো এলোমেলো হয়ে যাবে। সেই ব্যাপারটাকে এখানে খুব সুন্দরভাবে কবি প্রকাশ করেছেন। কীভাবে প্রকাশ করেছেন আরেকবার দেখে নাও। বেকত দেখিয়া আঁখি তেন সবসন সাক্ষী ব্যথানিত হইছে কেশবেশ। এরপরে কি রয়েছে দেখো, বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাউ মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। বুঝি এই যে মানে সমুদ্রে যে ভাসমান নৌকো, ঠিক আছে, সেটা বোধহয় প্রবল বাতাস ভেঙে ফেলেছে। কেন ভেঙে ফেলেছে? পদ্মাবতীর রূপে মোহিত হয়ে কিংবা রূপ যৌবন দেখে মুগ্ধ হয়ে ভেঙে ফেলেছে। এরপরে কি রয়েছে দেখো, চিত্রের পুতলি সমা নিপতিত মনোরমা কিঞ্চিত আছই মাত্র শ্বাস। খুব সুন্দর পোর্ট্রেট কিংবা চিত্রের সঙ্গে পদ্মাবতীকে এখানে তুলনা করা হয়েছে। নিপতিত মানে ভূতলে শুয়ে রয়েছে। মনোরমা, মনোরমা কাকে বলা হয়? মন হরণ করেন যে বা যিনি। এখানে তোমার এটা হচ্ছে সমাসবদ্ধ পদ, এর সমাস হবে হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। কিঞ্চিত আছই মাত্র শ্বাস, চিত্রের মতো এক সুন্দর কন্যা যে ভূপতিত হয়ে রয়েছে, সে আস্তে আস্তে শ্বাস নিচ্ছে, ঠিক আছে। এরপর কি রয়েছে দেখো, অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মোড়ে না করো নৈরাশ। বিধি বলতে কি? বিধি বলতে এখানে নিয়তির কথা বোঝানো হচ্ছে। এই যে ভূপতিত পদ্মাবতীকে দেখে পদ্মার মনে একটা ভালোবাসা তৈরি হয়। সেই জন্য পদ্মাবতীর সুস্থতা কামনায় পদ্মা বলছে বিধি মোড়ে না করো নৈরাশ। আর একবার পড়ি লাইনটা, তাহলে বুঝতে পারবা। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মোড়ে না করো নৈরাশ। পদ্মাবতীর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে। ভালোবাসার দরুন পদ্মা নিয়তির কাছে পদ্মাবতীর সুস্থতা কামনা করছে। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুড়ক কন্যার জীবন। আমার পিতা, আমার বলতে পদ্মার পিতা সমুদ্রের কথা বোঝানো হচ্ছে। সমুদ্র যে পুণ্য অর্জন করেছে, ঠিক আছে, শুভ কাজ করে, সেই পুণ্যের ফলে মোহর, আর মোহর মানে মধ্যযুগে মোর অর্থে ব্যবহার হতো। মোর কিংবা আমার ভাগ্যের বলে। এখানে আমার ভাগ্য বলতে কার ভাগ্যের কথা বলা হচ্ছে? এখানে আমার ভাগ্য বলতে পদ্মার ভাগ্যের কথা বলা হচ্ছে। মানে পদ্মা তার পিতার পুণ্যের ফলে এবং নিজের ভাগ্যে, ঠিক আছে,
কি বলছে? বাহুড়ক কন্যার জীবন। বাহুড়ক মানে ফিরিয়ে দাও এই কন্যার জীবন। বিধির কাছে, নিয়তির কাছে দোহাই দিচ্ছে পদ্মা, পিতার পুণ্যের কথা বলে, নিজের ভাগ্যের কথা বলে, আর চাইছে, পরিবর্তে চাইছে হচ্ছে পদ্মাবতীর জীবন ফিরিয়ে দাও। হ্যাঁ, এরপর কি রয়েছে দেখো, চিকিৎসিম প্রাণপ্রণ কৃপা কর নিরঞ্জন দুঃখিনীরে করিয়া স্মরণ। প্রথম পর্যায়ে আমরা কি পেলাম? প্রথম পর্যায়ে আমরা পেলাম হচ্ছে পদ্মার বাসস্থানের পরিচয়। দ্বিতীয় পর্যায়ে আমরা কি পেলাম? দ্বিতীয় পর্যায়ে সিন্ধু তীরে পদ্মাবতীর অচৈতন্য অবস্থা। তৃতীয় পর্যায়ে রয়েছে হচ্ছে সেবা, সেবা পর্যায় কিংবা শুশ্রূষা পর্যায়ে বলা যেতে পারে। এখানে সেবা শুশ্রূষার প্রেক্ষাপটে কিন্তু তৈরি হচ্ছে, সেই জন্য বলছে চিকিৎসিম প্রাণপ্রণ, চিকিৎসা করব আপ্রাণভাবে, কৃপা কর নিরঞ্জন দুঃখিনীরে করিয়া স্মরণ। এখানে ঈশ্বরের কাছে কৃপা প্রার্থনা করছে, আমি প্রাণপ্রণ পদ্মাবতীর চিকিৎসা করব যেন দ্রুততার সঙ্গে সে সুস্থ হয়ে ওঠে, সেরে ওঠে। আমি অর্থে পদ্মা, সে কার জন্য কৃপা প্রার্থনা করছে? সে পদ্মাবতীর জন্য। এরপরে কি রয়েছে দেখো, সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া। সখীদের কি আজ্ঞা দিল? সখীদের আজ্ঞা দিল হচ্ছে পদ্মা। কি আজ্ঞা দিল? এই 5 জন কন্যাকে উদ্যান, উদ্যান অর্থে অরণ্য কিংবা বন, বনের মাঝখানে বস্ত্রে ভালোভাবে ঢেকে নিয়ে যেতে। এরপরে কি রয়েছে দেখো, অগ্নিজালি ছেকে গাও কেহ শিরে কেহ পাও তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। প্রাথমিক চিকিৎসার যে সরঞ্জাম রয়েছে, কিংবা বাড়িতেও তোমরা অনেক সময় লক্ষ্য করবা, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে কি করে? ছোট্ট একটা কাপড়ের টুকরো নেয়, সেটা জলে ভিজিয়ে বারবার কোথায় দেয়? মাথায় দেয়, অনেক সময় পায়ে দেয়। সেই ব্যাপারটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। বলছে অগ্নিজালি ছেকে গাও কেহ শিরে কেহ পাও তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। আমি এটা জলে ভিজিয়ে যে তোমার সেবা শুশ্রূষা হয় সেই ব্যাপারটা বলছিলাম। এখানে কিন্তু শুধু জলে ভিজিয়েই তোমার সেবা শুশ্রূষা হয় না, ওই আগুনের যে উত্তাপ, ওই উত্তাপ নিয়েও কিন্তু অনেক সময় সেবা শুশ্রূষা করা হয়। আর তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। মহৌষধি, মহৌষধি অর্থ কী? মহৌষধি বলতে বোঝানো হচ্ছে ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদের কথা, ঠিক আছে? আর মহৌষধি এটা হচ্ছে সমাসবদ্ধ পদ, এরও ব্যাসবাক্য করা যেতে পারে। এর যদি ব্যাসবাক্য করি তাহলে পাবো হচ্ছে মহান যে ঔষধি। এটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ। এরপর কি রয়েছে দেখো, দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন। এখানে দণ্ডচারী একটা সময়ের ব্যাপার রয়েছে, সেটা ভালোভাবে বুঝতে হবে, একটু ভালোভাবে শোনো। চাইলে তোমরা নোট ডাউন করতে পারো। দণ্ড বলতে আমরা মূলত বুঝি 1 প্রহরের 7.5 ভাগের 1 ভাগ, অর্থাৎ 24 মিনিট। সেই জন্য বলছে দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন। নিয়মরীতি মেনে বহু যত্নের সঙ্গে চিকিৎসা করায় 5 জন কন্যা ধীরে ধীরে চেতনা প্রাপ্ত হয়। এরপরে কি রয়েছে দেখো, শ্রীযুত মাগনগুণী মোহন্ত আরতি শুনি হীন আলাওল সুরচন। এটা ভণিতা বলতে পারো। মহন্ত শব্দের অর্থ হচ্ছে বৈরাগী কিংবা পুরোহিত। এখানে সৈয়দ আলাওল নিজের পরিচয়টা এরকমভাবে এখানে উত্থাপন করছে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, বাই, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওয়।